স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। এলাকার মানুষ কেউই ওয়াসার পানি ব্যবহার করতে পারে না। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা। গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উড়াইতে পারি না। পানি থাকতো খাদা পানি থাকতো, ছোট মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড রিফিফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। সবাই যদি আসলে 200 লিটার করে পানি ব্যবহার এই 2 মাস কম করি এবং সেটা আমি বৃষ্টির পানি থেকে নেই, তাহলে যেখানে 2 মিটার লেয়ার বা 4 মিটার লেয়ার নিচে নেমে যাচ্ছিল সেখানে হয়তো এখন 3.8 হবে। কৃষিখাত আর একটু হচ্ছে আমাদের যে সুপেয় পানি এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিং এর বিষয়টা বলে, তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। নাফি, দেখছিলাম রাজধানীতে সুপেয় পানির সংকট কিন্তু নিত্যদিনের বাস্তবতা, এবং এই সমস্যাটা যে শুধু রাজধানীতে রয়েছে তাই কিন্তু নয়, এই সমস্যার পরিধি বিস্তৃত হয়েছে দক্ষিণাঞ্চল পর্যন্ত, সেখানকার পানিতেও বাড়ছে লবণাক্ততা। এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও পুরো বিশ্বজুড়ে পানির সংকট দেখা দিয়েছে এবং সেটা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে আমাদের দেশে পানির ভূগর্ভস্থ স্তর প্রতি বছরই 2 থেকে 4 মিটার নিচে নেমে যাচ্ছে, এবং বিশেষ করে যেটা বলছেন যে পানির বিকল্প আধার তৈরির উদ্যোগ নিতে বলছেন। এই নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিশেষ প্রতিবেদন। বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না। অনেক সময় এটি হয়ে থাকে যে আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে, এটা হতো না যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো। বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। কি পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, এর যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। মুক্তি, আমরা দেখছিলাম ভোগ্যপণ্য উৎপাদন ও তৈরির কোনো হিসেব বা তথ্য ব্যবসায়ীদের কাছে নেই, এবং তারা বলছে যে বাজার অনুমান করে পণ্য আমদানি করেন তারা, এতে অর্থনীতির অপ্রয়োজনীয় খরচ বাড়ছে অর্থনীতিতে। এদিকে বাজারে ভারসাম্য রক্ষা এবং ঝুঁকি কমাতে উৎপাদন ও চাহিদা যোগানের সঠিক ডাটাবেজ চান ব্যবসায়ীরা। এদিকেও সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই জানাবো সুপেয় পানির সংকটের খবর। ঢাকা সহ সারা দেশেই চলছে পানির নীরব সংকট। একদিকে সুপেয় পানির অভাব, অন্যদিকে সেচের জল ভাণ্ডারেও পড়েছে টান। দক্ষিণের জলে বাড়ছে লবণাক্ততার প্রভাব। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে 2 থেকে 4 মিটার পর্যন্ত। পাশাপাশি বাড়তি পানি উত্তোলনে মাটির নিচে তৈরি হচ্ছে বিপর্যয়। এমন অবস্থায় শিগগিরই পানির বিকল্প আধার তৈরিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, হেদায়েতুল ইসলাম বাবু, আহসান রাজীবের যৌথ প্রতিবেদন। জীবনের সূচনায় জল, বিকল্পহীন প্রাকৃতিক সম্পদ, যার সাথে প্রাণ প্রকৃতির নিবিড় যৌথতা, খাদ্যের এক অভিন্ন অংশ। জল চাই সুপেয়, শান্তির জন্য, সুস্বাস্থ্যের জন্য। কিন্তু ঘরের অন্দরে জলের যে যোগান, তা কি সবসময় খাওয়ার উপযোগী? নিরাপদ জলের সংকটের কঠিন বাস্তবতায় রাজধানীবাসী, যার জন্য ছুটতে হয় নিত্যদিন। পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে পানি নেয়ার এই চিত্র পুরনো ঢাকার জুরাইন এলাকার। এখানে সুপেয় পানি মেলা যেন দুষ্কর।
আমাদের জন্য তো কষ্ট। যদি বাসায় থাকতো তাইলে কি আর রাস্তার ভিতরে এত মানুষের ভিতরে আসতো তো পানি নিতে? বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। পানির ভিতরে যেমন আয়রন তেমন বৃষ্টি বাজে একটা স্মেল আসে। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা, পানি খাওয়া যায় না। আর এই সমস্ত মসজিদ থেকেই সবাই নিয়ে এখন তো প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসতি এই শহরে। রোজকার জীবনে যাদের চাহিদার শীর্ষে পানি। যাপিত জীবনের জন্য তো বটেই, শিল্প কারখানাতেও চাই পানির যোগান। সেই পানির 70% যোগান আসছে ভূমির তলদেশ থেকে। কিন্তু নগরবাসী যে পানি পাচ্ছেন তা কি সব কাজে ব্যবহারযোগ্য? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ঢাকা ওয়াসার যে পানির সংযোগ, সেই সংযোগ থেকে কালো এবং ময়লা দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। এখানকার বাসিন্দারা বলছেন এই পানি খাওয়া তো দূরের কথা, রান্না কিংবা গোসল কাপড় কাচার কাজেও ব্যবহার অনুপযোগী। কিন্তু মাসের পর মাস তাদের বিল পরিশোধ করতে হচ্ছে। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এলাকার মানুষ কেউই ওয়াসাল্লানি পানি ব্যবহার করতে পারে না। খাবার পানি আমরা এই যে যত বড় বড় বিল্ডিং আছে ওখান থেকে আমরা নিয়ে আসি। বাংলাদেশ পানি আইন 2013 এর তথ্য বলছে, জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে সবার আগে অগ্রাধিকার খাবার পানি, এরপরই গৃহস্থালী ও কৃষিকাজ। কিন্তু তারপরেও পানির সঠিক যোগান ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। পানি উন্নয়ন বোর্ডের একটি গবেষণা বলছে 1996 সালে ঢাকার পানির স্তর ছিল 25 মিটার, 2010 সালে 60 মিটার আর 2023 সালে এসে ঠেকেছে 75 মিটারে। আশঙ্কা করা হচ্ছে 2050 সাল নাগাদ পানির এই স্তর নামতে পারে 120 মিটার পর্যন্ত। ঢাকায় একসময় পানির অভাবে বাস করাটাই কঠিন হয়ে যাবে। আমরা এখনও টিকে আছি বলে অনেক কিছু গুরুত্ব দেই না, কিন্তু ক্রাইসিস কিন্তু সব জায়গায় হচ্ছে। এখন ঢাকা ওয়াসা 900 থেকে 1000 ফিট গভীরে টিউবওয়েলটা বসাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজও। এই যেমন সাভারের কৃষক ইয়াসিন আলের ক্ষেতে আগের চেয়ে পানি লাগছে দ্বিগুণ, সেচের খরচও বেড়েছে কয়েক গুণ। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উড়াইতে পারি না, এই ক্ষেত্রে মনে করেন যে এখন তো দেখ সেলুদা পানি দিলে ধরেন বছরে প্রায় তো 8-9 হাজার টাকার পানি জায়গা। এই এলাকার অনেকেরই অভিযোগ, ওয়াসার প্লান্টের কারণে ধীরে ধীরে নেমে যাচ্ছে পানির স্তর। সাবমার্সিবল ছাড়া আমরা পানি পাচ্ছি না, এই একটা ব্যয়বহুল করার মতো আমাদের এখানে খুব কমই আছে। আগে এরকম সুগা নাই, পানি থাকতো গাঁত পানি থাকতো, খাদে পানি থাকতো, ছোটো মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি তোলার কারণে মাটির নিচে তৈরি হচ্ছে বিপর্যয়। জলাশয় জলাভূমির পরিমাণ কমে যাওয়া, নদ নদী দূষণ ও পানি ধারণ ক্ষমতা কমে যাওয়াই সংকটের অন্যতম কারণ। বৃষ্টির পানি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হলো আমরা যেটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, হারভেস্ট করে বর্ষাকালে যদি আমি ব্যবহার করতে পারি। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড রিফিফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। দিনকে দিন নগর ছাড়িয়ে গ্রাম কিংবা নিভৃত পল্লী সর্বত্রই যেন দুষ্কর হয়ে উঠছে পানি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির জন্য মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে পানির জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর দেয়া তথ্য থেকে জানব উত্তর জনপদের পানি সংকটের গল্প। উত্তরের জলভাণ্ডারেও যেন টান পড়েছে। দিনে দিনে বাড়ছে খাবার, গোসল সহ নিত্যদিনের পানির চাহিদা। ঘরে খাবার পানি নেই, তাই ভিড় জমেছে প্রতিবেশীর বাড়িতে। পানির অভাবে আর একবার গোসল টোসল সব আর একবার করে, একবারের পানি আর একবার নিয়ে উবে খাওয়া যায়। পানি আনবে যাই পড়েও যাই, আচারও খাই, এর করে করে পানি আনে উবে উবে খানো। নলকূপে পানি থাকে না বলে বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামে ভাত কাপড়ের মতোই টাকা দিয়ে কিনতে হয় পানি। পানিরও দাম বাড়াইতেছে, তা আমরা কেমনে কি করব?
আগে ছিল 100, কিছুদিন হলে 150, এখন 180, আর যারা 3 মাসে খায় তাকে 220 করে নেয়। আগে লিখছিল 1500, 1600, 1800, এখন 2400। 2013 সালের ডিসেম্বরে 44 লাখ টাকা ব্যয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নেয় পল্লী উন্নয়ন একাডেমি। আগের যে প্রকল্প এবং বর্তমানে রিসার্চ এবং সোলার এগুলোর সমন্বয়ে পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে আমরা একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দিতে যাচ্ছি। পাশাপাশি এই পানির যেন বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যায় এই টেকনোলজি থাকবে। গবেষকরা বলছেন, দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি তোলা হয় তার 86% ব্যবহার হয় সেচ কাজে। 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 3 থেকে 3.5 লিটার পানি লাগে। এত টাকার আমি যে পানি ইউজ করতেছি এটিকে আমাকে কত এফিশিয়েন্ট ইউজ করতে পারবো, কত জুডিশিয়াল ইউজ করতে পারবো, সেটিকে আমাকে মাথায় রেখে ওয়াটার এক্সট্রাকশনটা কমায় দিতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি, সর্বোপরি আমাদের পরিবেশগত অনেক বিষয় আছে, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা ভবিষ্যতে হয়তো এই পানির সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। কৃষিপ্রধান উত্তরবঙ্গে প্রতি বছর সেচ কাজে যে মাত্রায় ভূগর্ভস্থ পানি তোলা হয় তার একটা বড় অংশ বর্ষায় পুনর্ভরণ ঘটায় ব্রহ্মপুত্র। কিন্তু সেই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টি নদীর 12টিতেই বাঁধ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত করছে উজানের দেশ। উত্তরবঙ্গের পর এবার সহকর্মী আহসান রাজীবের তথ্যে দেখে আসা যাক দক্ষিণাঞ্চলের পানির হালচাল। দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জেলা সাতক্ষীরা, এই জেলার বেশিরভাগ এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে জেলায় গড়ে উঠেছে 3 শতাধিক সুপেয় পানির প্লান্ট। এসব প্লান্ট থেকে টাকার বিনিময়ে পানি কিনে পান করতে হয় স্থানীয়দের। দক্ষিণের জেলা সাতক্ষীরায় পানি যেন দুর্লভ, দুর্মূল্য। জেলার বেশিরভাগ এলাকার পানি লবণাক্ত। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আশাশুনি ও শ্যামনগর উপজেলায়, চারপাশে অথই পানি, অথচ খাওয়ার অনুপযোগী। লবণ পানির দাপটে হুমকির মুখে এখানকার সুপেয় পানির উৎস। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নষ্ট করছে মিঠা পানির উৎসকে। 30 ড্রাম পানি 30 টাকা দিয়ে নিতে, আর যে ভ্যানে নিয়ে আসতে সেই ভ্যানের আবার 20 টাকা করে দিতে। বৃষ্টির পানি যখন বর্ষাকাল হয় সেই সময় ড্রামে একটু রেখে থই, সেই পানিটা খালি একটু ভালো বাচ্চা কাচ্চার একটু ভালো একটু উপকার হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এখানে নতুন নয়, যার প্রভাবে বাড়ছে লবণাক্ততা। এই এলাকার মানুষের বিশুদ্ধ পানির জন্য কিছু বেসরকারি সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গ্রহণ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। পানি কিনে নিয়েছি 25 টাকা করে ড্রাম। পানির সমস্যা খুব, আইলাতে সেখানে পানির সমস্যা বেশি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে সুপেয় পানির উৎস রয়েছে 45,000। এর মধ্যে 32,000 নলকূপ, পিএসএফ সহ অন্য উৎসের সংখ্যা প্রায় 13,000। সুপেয় পানি প্রাপ্তিকে মানবাধিকার হিসেবে গণ্য করেছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে বিশ্বের প্রায় 220 কোটি মানুষ পানির সংকটে ভুগছে। 2050 সাল নাগাদ এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 500 কোটিতে। জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পানি সংকট বাড়িয়ে তুলছে। দিল্লি বলেন, সাংহাই বলেন, বেইজিং বলেন, সেখানে কিন্তু পানির স্তরটা এটা সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এবং অনেক জায়গায় এটা কমে যাচ্ছে। তো আমাদের আরেকটা যেটা হচ্ছে, একটা হচ্ছে কৃষিখাত, আরেকটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি আপনি যেটা বলছেন, এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে। তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। আগামীর পানির লড়াই মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এখনই নাগর, করতোয়া, যমুনা, ব্রহ্মপুত্রের মতো এই অঞ্চলের নদ নদীগুলো বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন পানি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা। সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো স্বল্পমেয়াদী। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের প্রকল্পগুলো পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী করা হলে এ অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট কিছুটা হলেও কমবে।
জলের আধার ফুরিয়ে গেলে হুমকির মুখে পড়বে প্রাণ প্রকৃতি। আর তাই পানি বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার পরিকাঠামো নষ্ট না করে পানি সংরক্ষণ প্রকল্প জোরদার করা জরুরি। পাশাপাশি জাতীয় পানি নীতি বাস্তবায়নেরও জোর দাবি তাদের। দারিদ্র্যের হার আরও কমিয়ে আনতে কাজ করছে সরকার। সকালে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার নামে তাকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারে তিনি আরও বলেন, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসিফ বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এছাড়াও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী। এসএসএফের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বিশেষ দরবারে উপস্থিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ, আনসার, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এসএসএফের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বাহিনীটির মহাপরিচালক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফের প্রতিটি সদস্য। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। নিরাপত্তার নামে জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন না করার আহ্বান জানান শেখ হাসিনা। আমরা রাজনীতি করি, আমার কিন্তু শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আগামীতে অতি দারিদ্রতার হার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোটায় থাকবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। দেশে ভোগ্যপণ্য উৎপাদন ঘাটতি কিংবা আমদানি নিয়ে সঠিক কোনো তথ্য থাকে না ব্যবসায়ীদের কাছে। এ নিয়ে নেই কোনো সহজলভ্য সরকারি ডাটাবেজও। তাই বছর জুড়ে অনুমানের ওপর ভোগ্যপণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। এতে একদিকে প্রতি বছর বাড়তি পণ্য আমদানিতে খরচ হয় শত শত কোটি ডলার, অন্যদিকে বাড়তি সরবরাহে লোকসানে পড়ে সর্বশান্ত হন অনেকেই। দেশের বাণিজ্য আর অর্থনীতিতে তথ্য ঘাটতি কতটা প্রভাব ফেলে সেই চিত্র তুলে এনেছেন শোয়েব রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34,56,500 টন, আর পরিসংখ্যান ব্যুরো বলছে একই সময়ে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25,46,994 টন। দুই সংস্থার তথ্যে ঘাটতি 9,09,506 টন। তথ্যের এ ঘাটতি বলে দেয় দেশে ভোগ্যপণ্যের উৎপাদন এবং মজুদের তথ্যের পরিসংখ্যান কতটা বিশৃঙ্খল। শুধু তাই নয়, আমদানি এবং পুরো সরবরাহ চেনের তথ্যও থাকে অজানা। আজ আমরা দেখব তথ্যের এ ঘাটতি দেশের অর্থনীতি এবং বাণিজ্যে কিভাবে প্রভাব ফেলছে। দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে ভোগ্যপণ্য আমদানি করে অনেকেই যেমন রাতারাতি লাভবান হয়েছেন, তেমনি অনেকে হয়েছেন সর্বশান্ত। আবার
বারবার লোকসানে পড়ে ব্যবসা ছেড়েছেন অনেকে। ব্যবসায়ীরা বলছেন এর প্রধান কারণ আমদানি সংক্রান্ত তথ্যের ঘাটতি। আমদানিকারক ও পাইকাররা জানান তারা মূলত অনুমানের ওপর ভোগ্যপণ্য আমদানি করেন, কারণ দেশে কখন কত পণ্য আমদানি হচ্ছে সেটি চাহিদার চেয়ে বেশি না কম, কিংবা আমদানির পর কী পরিমাণ পণ্য বাজারে আসলো সে তথ্য কোথাও সহজলভ্য নয়। এতে যখন হুমড়ি খেয়ে সবাই আমদানি করছেন তখন দাম পড়ে গিয়ে লোকসানে পড়েন অনেকেই। আমাদের পরিসংখ্যানটা যদি ঠিক না হয় তাহলে প্রত্যেকটা জিনিসের সেরকম হবে। যেমন অতিরিক্ত পণ্য আনার ক্ষেত্রে আমাদের দেশের যেই ডলার হয়ে যে টাকাগুলো চলে যাচ্ছে বা বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না, এতে ব্যবসায়ীরা চরম মূল্যে ক্ষতিগ্রস্ত হয়। বাড়তি পণ্য কিংবা ঘাটতি দুটিই আসলে প্রভাব ফেলছে বাণিজ্য আর অর্থনীতিতে। এর জন্য সঠিক তথ্য না থাকা সহ বাণিজ্য, কৃষি ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। এত বেশি পণ্য আমদানি হয়ে যায় হঠাৎ করে, ব্যবসায়ীরা অনেক সময় এটা তাদের আন্ডার কস্টিংয়ে বিক্রি করে অনেক লস করে তারা দেউলিয়া হন। আবার অনেক সময় সেটি এটি হয়ে থাকে যে মানে আমদানি বন্ধ হওয়াতে, আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, ডাল জাতীয় ভোগ্যপণ্য স্থানীয়ভাবে যেমন উৎপাদন হয় তেমনি আমদানিও করতে হয়। ব্যবসায়ীরা মনে করেন এসব পণ্যের মজুত, চাহিদা, সরবরাহ নিয়ে সরকারের সংস্থাগুলোর ডাটা একই হওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন বাজারে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রীয় একটি ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ, যেটি সবার কাছে সহজলভ্য থাকবে। এটি হলে পাইকার বা খুচরা বাজারে চাইলে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না বলে মনে করেন তারা। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে, এটা যদি হতো না, যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো, তো তাহলে এখন ধরুন আপনি বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। এই যে ধরনের ভোক্তা পর্যায়ে হ্যাসেলটা, এটা কিন্তু হতো না। তো সেই জন্য মনে করি যে আমরা একটা সেন্ট্রাল ডাটা ব্যাংক থাকা উচিত। এদিকে তথ্যের ঘাটতির কারণে অনেক সময় ভোগান্তিতে পড়ার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে অসাধু ব্যবসায়ীরা বিভ্রান্ত করেন ম্যাজিস্ট্রেটকেও। সংস্থাটির কর্মকর্তারা জানান শিগগিরই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি অ্যাপ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার, যেখানে পাওয়া যাবে এ সংক্রান্ত সব তথ্য। কী পরিমাণ পণ্য আমদানি হলো এবং তাদের থেকে কী পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল এবং সেখান থেকে কি পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছে আসলো, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। আমদানিকারকরা বলছেন ডাটাবেস সহজলভ্য হলে একদিকে শত শত কোটি ডলার অপচয় রোধ করা সম্ভব, অন্যদিকে লোকসান কমবে ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। অর্থ সংকটের অজুহাতে চট্টগ্রামে বছরের পর বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া রাখছে সরকারি প্রতিষ্ঠানগুলো, যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 150 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া পড়েছে এলজিইডি, প্রতিরক্ষা, রেল, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও বন বিভাগের। পাওনা আদায়ে সরকারি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা সহ কঠোর পদক্ষেপে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের আরও একটি প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রায় 1,29 লাখ টাকা বিল বকেয়া থাকায় গত 24 জুন বিচ্ছিন্ন করে দেয়া হয় বিদ্যুৎ লাইন। একই দিনে 1.5 কোটি টাকা বিল খেলাপি হওয়ায় কাটা পড়ে রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরের বিদ্যুৎ লাইনও। বিদ্যুৎ বিভাগ বলছে চট্টগ্রামের 27টি সরকারি দপ্তরের কাছে বিল বাবদ পাওনা দাঁড়িয়েছে প্রায় 150 কোটি টাকা। বারবার তাগাদা দিয়েও দীর্ঘদিন বিল পরিশোধ না করায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন তারা। যেসব দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেগুলোর মধ্যে এলজিইডির কাছে 71,09,35,000 টাকা সর্বোচ্চ। এছাড়া আবাসন পরিদপ্তর, প্রতিরক্ষা বিভাগ, গণপূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, রেলওয়ে, বন বিভাগ অন্যতম। বকেয়া বিল সবচেয়ে বেশি স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর কাছে। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় 71 কোটি টাকা। বাজেট স্বল্পতা সহ পুরনো বকেয়া পরিশোধে গড়িমসি এ বকেয়ার প্রধান কারণ। পিএস বিলগুলো শোধ করার জন্য কোটি কোটি টাকা, কারণ এত টাকা তো আমি একসাথে দেওয়া সম্ভব নয়। তা আমি ওনাদেরকে বলেছি আমি কিস্ত অল্প অল্প, আমার তো বর্তমানের বিল তো আমি শোধ করেই দিচ্ছি, প্রিভিয়াস বিলগুলো আমি কিস্ত শোধ করছি।
বিপুল বকেয়ার কারণে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে, কারণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনেই তা সরবরাহ করতে হয়। টোটাল প্রতি মাসে 21 কোটি 45 লাখ টাকা সরকারি বিল হয়, সেই হিসেবে 124 কোটি টাকা মানে 500 মাসের বিল বকেয়া আছে। তো আমি আশা করতেছি আমরা জুন মাসে অনেকে টাকা দিয়ে দিয়েছে, আশা করি কমে আসবে। তবে সরকারি পুরো টাকাটা পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে পুরো টাকা পাওয়া সম্ভব হচ্ছে না। অনেক দপ্তরই বকেয়ার জন্য বাজেট স্বল্পতাকে অজুহাত দিচ্ছেন, কিন্তু সরকারি দপ্তরগুলোর ঝকঝকে সাজসজ্জার সাথে বাজেট স্বল্পতার অজুহাতকে বেমানান বলছেন বিশিষ্টজনরা। এজন্য নিজেদের অনীহা আর উদাসীনতাকে দায়ী করছেন তারা। অর্থের কোনো ঘাটতি নেই, এটা হচ্ছে সদিচ্ছের অভাব, এবং আমজনতা তো দিতেই হবে, কারণ আমজনতা হচ্ছে তাদের জীবন, তাদের অবস্থান, তাদের মর্যাদা একেবারে তৃণসম। সরকারি প্রতিষ্ঠানের এমন বকেয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে জনমনেও। যেখানে গ্রাহকের বিদ্যুৎ বিলের বকেয়া হলেই সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম, প্রিপেড মিটারে অগ্রিম টাকা পরিশোধ করে কিনতে হচ্ছে, সেখানে সরকারি দপ্তরগুলোর এমন বিপুল বকেয়া কেন, প্রশ্ন সাধারণ মানুষের। সবাই বিদ্যুৎ বিল দিবে, সবাই দিবে, কেউ দিবে না, কেউ দিবে না, এটা তো হতে পারে না। কি কারণে বাকি আছে এগুলা তদন্ত করাটা খুবই জরুরি। তদন্ত করে এগুলা সরকার আইনে পদক্ষেপ নেওয়া দরকার। সরকারি বড় কর্মকর্তারা আছে, ওদের গাফিলতির কারণে আজকে এই দুর্নীতিটা হচ্ছে। সরকার সচেতন থাকলে এবং ওদের কর্মচারী সচেতন থাকলে দুর্নীতি কখনো হতো না। চট্টগ্রামে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা 1200 মেগাওয়াট, আর চট্টগ্রামের 24টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে উৎপাদনে আছে 12টি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। শান্ত বাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। আবেদনের প্রায় 7 বছর পেরিয়ে গেলেও সুন্দরবনের মধু জিআই স্বীকৃতি পায়নি। প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দুর্বলতায় মধুর জিআই পণ্যের মর্যাদা পায়নি বাংলাদেশ। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এমন অবস্থায় মেধার সত্ত্ব আইনকে সুরক্ষিত করার তাগিদ দেয় সংস্থাটি। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য আইনের যাত্রা শুরু হয় 2013 সাল থেকে। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের আওতায় একে একে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে দেশের ঐতিহ্যবাহী নানা পণ্য। শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কের সবশেষ তথ্য বলছে, চলতি বছর এপ্রিল পর্যন্ত জিআই স্বীকৃতি পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে 31টিতে। সম্প্রতি জিআই স্বীকৃতি লাভ করেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধু। চলতি বছর জানুয়ারিতে সুন্দরবনের মধু ভারতীয় পণ্য হিসেবে পায় এই স্বীকৃতি। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গ জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছিল। ভৌগোলিক পণ্যের তালিকাভুক্ত করার জন্য 2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুর স্বীকৃতির আবেদন করা হয়। এরপর 7 বছর কেটে গেলেও এই আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগ্রহ হলেও কেন মেধাস্বত্ব স্বীকৃতি পেল না বাংলাদেশ? প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দুর্বলতায় সুন্দরবনের মধুর জিআই পণ্যের স্বীকৃতি পায়নি বাংলাদেশ। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সময় মতো ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারি না, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে পারি না, এবং সেই জন্য এই ধরনের এই যে এখন যেটা হচ্ছে সুন্দরবনের মধু নিয়ে সেই ধরনের সমস্যা আমাদের হয়। ভৌগোলিক নির্দেশনাতে ওনারা শুধু সুন্দরবন বলে ছেড়ে দিয়েছেন, ওনারা তো বলেন নাই ভারতবর্ষের সুন্দরবনের অংশের মধু। জিআই এর আরেকটা বড় সমস্যা হলো এই, আপনি যদি পণ্যের বাণিজ্যিক দাম দেনও, সেটা কিভাবে বণ্টিত হবে, এটা একটা বড় জিনিস। জিআই পণ্যের স্বীকৃতি জটিলতা নিরসনে দ্বিপাক্ষিক চুক্তির কথা তুলে ধরে সংস্থাটি। এছাড়া এ বিষয়ে দুই দেশকে আইনি কাঠামোয় আসতে হবে বলেও মত তাদের। ধারাবাহিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা বড় বিষয়, এবং সেখানে শুধু সরকারের ভূমিকা না, মিডিয়ার ভূমিকা না, বা আমাদের মতো তৃতীয় পক্ষ না, উৎপাদক শ্রেণী এবং যারা জবাবদিহি করে আমলা, এদের ভূমিকাটা আমাদের চেয়েও অনেক বেশি এটার ভিতর।
মেধাস্বত্ব আইনে সুরক্ষা দিয়ে বহির্বিশ্বকে অর্থনৈতিক বিনিয়োগে আগ্রহী করার পাশাপাশি ঐতিহ্যবাহী পণ্যকে জিআই এর অধীনে আনার কার্যক্রমে জোর দেওয়ার পরামর্শ সিপিডির। তারা কেন এই ছোট ছোট উৎপাদকের স্বার্থ? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। যাত্রী সেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করল সিভিল এভিয়েশন অথরিটি। বিআরটিসির গাজীপুরের কারখানায় তৈরি করা বাস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যদিও বাস দুটি কবে নাগাদ যাত্রী পরিবহন শুরু করবে তা সিদ্ধান্ত হয়নি এখনও। বিস্তারিত নাইমা বীরের প্রতিবেদনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই লাগেজ নিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রেল ও বাসস্ট্যান্ড দূরে হওয়ায় অনেক সময় কাঁধেই বহন করতে হয় নিজের ব্যাগ। এই সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরে চালু করল বিআরটিসির শাটল বাস সার্ভিস। শুরুতে দুটি বাস চললেও চাহিদা মতো বাড়ানো হবে বাসের সংখ্যা। বাস দুটি বিমানবন্দরে টার্মিনাল 2 থেকে যাত্রা শুরু করে গোলচত্বর, জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেল স্টেশন, তৃতীয় টার্মিনাল হয়ে ফিরে আসবে 2 নম্বর টার্মিনালে। বিআরটিসির কারিগররা গাজীপুর কারখানায় তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস। রয়েছে পর্যাপ্ত লাগেজ পরিবহন ও ওয়াইফাই সুবিধা। সেটা আমাদের ইমিগ্রেশন যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পরে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। শাটল এই সেবা নিতে একজন যাত্রীকে গুনতে হবে 20 টাকা আর লাগেজ সহ 50 টাকা। শাটল বাস দুটি শীঘ্রই যাত্রী পরিবহন শুরু করবে। নাইমা বীর, এখন, ঢাকা। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, ফের মিলছে রোদের দেখাও, যা এডিস মশা প্রজননের উপযুক্ত সময়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির পশুর বর্জ্য এখনও রয়েছে হাটগুলোতে, যাতে বৃষ্টির পানি মিশে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি রূপ নিয়েছে মশার অভয়ারণ্যে। অন্যদিকে সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের স্থানে জমেছে বৃষ্টির পানি, মিলছে মশার লার্ভা। দেলোয়ার দোলন জানাবেন বিস্তারিত। রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার চিত্র এটি। কোরবানি ঘিরে হাট বসেছিল স্থানটিতে। বৃষ্টিতে জমা পানি আর হাটের ময়লায় রূপ নিয়েছে মশার উর্বর ভূমিতে। বিভিন্ন স্থানে এখনও পড়ে রয়েছে হাটের বর্জ্য। গোবরসহ ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। তৈরি হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। এ নিয়ে অভিযোগের অন্ত নেই স্থানীয়দের। কিছুদিন আগে মশা কম ছিল, এখন একটু ময়লা আবর্জনার কারণে মশা একটু বাড়ছে। মশা অতিরিক্তই বাড়ছে। প্রতিদিনই কয়েল জ্বালা লাগে, মাঝে দিয়ে কয়েল জ্বালাই নেই, ফ্যান চালাইলেই চলছে। এখন ফ্যানও চলে 2-3টা, আবারও কয়েলও জ্বালানো লাগে। যদিও সিটি কর্পোরেশনের দাবি, মশার প্রাদুর্ভাব এড়াতে অল্প সময়ে অপসারণ করা হয়েছে সব হাটের বর্জ্য। অস্থায়ী পশুর হাটের যে বর্জ্য ব্যবস্থাপনা অন্য যে কোনো বারের চেয়ে স্বল্পতম সময়ের ভিতরে, অর্থাৎ 2 দিনের ভিতরে আমরা এটা সম্পূর্ণরূপে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এবার দেখাবো বৃষ্টিতে দুর্ভোগের চিত্র। সকালের অল্প বৃষ্টিতে তলিয়ে যায় নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকা। এ নিয়ে সিটি কর্পোরেশনের তৎপরতা দেখা না গেলেও ব্যক্তিগত উদ্যোগে পানি অপসারণ করতে দেখা গেছে ব্যবসায়ীদের। বৃষ্টি হইলেই পরে আর ড্রেনের অবস্থা খারাপ, যার জন্য পানি হইলেই পরে মার্কেটের ভিতরে পানি ঢুকে যায়। আর ঢুকে গেলেই মনে করেন 4 থেকে 5 ঘন্টা এরকম বন্ধ হয়ে থাকে, অনেক সময় থেকে সারাদিনও চলে যায়। সিটি কর্পোরেশনের মনে করেন যে যদি ড্রেন যদি পরিষ্কার ক্লিয়ার থাকে তাহলে তো মনে করেন পানিটা আমগেটেও চলে যাবে। ড্রেন যদি ক্লিয়ার না থাকে তাহলে তো আমগেটেও যাবে না। আষাঢ়ি বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন সড়ক, তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মাত্র 3 ঘন্টার 61 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর এই অবস্থা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। পানি নেমে গেলেও সড়ক বা ফুটপাতের কোনো কোনো অংশে জমে থাকে পানি, যা ডেঙ্গুর বিস্তৃতি ঘটাতে সহায়ক বলছে নগরবাসী। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর আমি চিকিৎসা সম্বন্ধে বলতে পারবো যে আমাদের হাসপাতালগুলোতে
চিকিৎসার ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন আছে। তবে ডেঙ্গু যাতে না হয় সেই জন্য সবাইকে সচেতন হতে হবে, প্রত্যেকের বাসাবাড়ি পরিষ্কার করতে হবে, ডেঙ্গুর উৎপাদনটা বন্ধ করতে হবে। রাজধানীর হানিফ উড়াল সেতুর নিচে চলছে উন্নয়নযজ্ঞ, যেখানে জমে থাকা পানিতে মশার বিচরণ স্পষ্ট। একে কর্তৃপক্ষের অবহেলা হিসেবে দেখছে নগরবাসী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শান্ত বাজারের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্ত বাজার। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার সেতু রক্ষা বাঁধের প্রায় 25 ফুট অংশ ধসে গেছে। ব্লক ধসে সৃষ্টি হয়েছে প্রায় 50 ফুট গভীর গর্ত, যে কারণে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী শঙ্করদহ সহ অন্তত 3 গ্রামের মানুষের মধ্যে। ঘটনাস্থল পরিদর্শন করে শিগগিরই সংস্কারের আশ্বাস দিয়েছে এলজিইডি। মহসিন আলীর ক্যামেরা আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা শুকনো মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় প্রমত্তা। বড় বড় ঢেউ আর তীব্র স্রোতে যে কারো মনে আতঙ্ক সৃষ্টি হতে বাধ্য। রংপুরের সাথে লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে 2018 সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ 121 কোটি টাকায় নির্মাণ করে শেখ হাসিনা সেতু, যা তিস্তার উপর দ্বিতীয় সেতু। কদিন আগে স্বল্পমেয়াদী একটা বন্যা হয়েছে তিস্তার অববাহিকায়, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু রক্ষা বাঁধ। ইতোমধ্যে সেতুর উত্তর অংশের পশ্চিম প্রান্তে বাঁধের প্রায় 25 ফুট বাঁধ ভেঙে গেছে। ব্লক ধসে তৈরি হওয়া গর্ত আতঙ্ক সৃষ্টি করেছে নদী তীরবর্তী শঙ্করদহ সহ অন্তত 3 গ্রামের 1,500 পরিবারের। গত বছরই বাঁধের এই অংশটি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সেটাকে ঠিকঠাক আমলে নেয়নি এই বাঁধ সংরক্ষণকারী কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, মাসখানেক হলো এখানে ভাঙন শুরু হয়েছে। ব্লক ধসে সৃষ্টি হয়েছে প্রায় 50 ফুট গভীর গর্ত। এটা যদি অতি সত্বর মেরামত করা না হয়, তাহলে এই বাঁধ ভেঙে গেলে একটি গ্রামসহ রংপুরের সাথে লালমনিরহাটের যোগাযোগের যে প্রধান সড়ক, সেটি ভেঙে ক্ষতিগ্রস্ত হবে ব্রিজ এবং যাতায়াত প্রতিবন্ধকতা সৃষ্টি হবে প্রায় 30 লাখ মানুষের। নদীর পানি কমে গেলেও তীব্র স্রোত সরাসরি এসে আঘাত করে বাঁধে। নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে গেছে ব্লক। প্রতিনিয়ত একটু একটু করে নিচে নেমে যাচ্ছে বাকিগুলো। প্রায় 1 মাস থেকেই আমরা দেখিছিল ভাঙি গেছিল, তা খবর দিতে কাম হলে কোনো গুরুত্ব দেয় না। প্রায় 50 ফিটের নাগান ডিপ হয়ে গেছে, মানে বোল্ডার যা আছে সব চলে গেছে নদীর মধ্যে। এখন যদি দ্রুত যদি এর কাজ করা না হয়, তাহলে মনে করেন যে এটা তো রাস্তা তো ভাঙবে, তার মধ্যে একটা ব্রিজ পর্যন্ত এই রাস্তা চলে যায় ভাঙতে ভাঙতে। সেতু রক্ষা বাঁধটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু এই শঙ্করদার এই জায়গাটা কিন্তু কেউ থাকবে না। এই যে এখানে ঘর বাড়িগুলো আছে, এর একটাও থাকবে না। এবং শেখ হাসিনা সেতুর যে আপনার মুখাটা আছে, এটা সম্পূর্ণ ভেঙে যাবে। নদীর স্রোত বাড়তেছে, সাথে সাথে ভাঙনও বাড়তেছে, ব্লক মানে থেকে পড়ে যাচ্ছে। এখন টেলিভিশনের কাছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। অবগত করেন এলজিইডি কর্তৃপক্ষকে। পানি বাড়ছে, সাথে সাথে ভাঙনও নতুন করে শুরু হয়েছে। তো আমরা এই বিষয়টি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। এটা আমাদের এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ড এটার সাথে সম্পর্কিত। তারা বিষয়টি আমলে নিয়েছেন এবং শীঘ্রই কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরে বাঁধ পরিদর্শন করেন এলজিইডির রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। আমি আমার উপজেলা গঙ্গাচড়া উপজেলা ইঞ্জিনিয়ার সহ নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী সহ আমরা সরজমিন ভিজিট করলাম। হেডকোয়ার্টার থেকে একটা বিশেষজ্ঞ টিম আসে ওনারা দেখে যেটা সাজেস্ট করবে, যেভাবে ব্যবস্থা নিতে বলবো আমরা সেই মোতাবেক মেনটেন্যান্সের ব্যবস্থা নিব। বাঁধের কারণে সেতু ক্ষতিগ্রস্ত হলে অন্তত 30 লাখ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটবে। শুধু তাই নয়, বাধাগ্রস্ত হবে বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য আনা নেওয়াও। আমিরুল বাপ্পি, এখন, রংপুর। বিশ্বের 3000 বিলিয়নিয়ারের সম্পত্তির ওপর আন্তর্জাতিক স্কিমের আওতায় করারোপ করলে বছরে অতিরিক্ত রাজস্ব আসবে $25,000 কোটি।
কোটিপতিদের ওপর কর হার বাড়ালে ফলাফল কি হবে, এই বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন ফরাসি অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকম্যান। এদিকে এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে অতি ধনীদের ওপর কর বাড়ানোর বিষয়ে সমীক্ষা করবে G20। ঈশিতা ব্রহ্ম জানাবেন বিস্তারিত। সারা বিশ্বে ধনী দরিদ্র বৈষম্য বাড়লেও বিলিয়নিয়ারদের ওপর কর হার কখনোই খুব বাড়েনি। ধনীদের সম্পদ ব্যবহার করে দরিদ্রদের জীবনমান উন্নয়নও তাই সম্ভব হয় না। বিশ্বের কোটিপতিদের ওপর কর হার বাড়ালে ফলাফল কি হবে সেই বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন ফ্রেঞ্চ অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকম্যান। এতে বলা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তিদের ওপরও কর আরোপ করা সম্ভব। তবে এই গবেষণা প্রতিবেদনের সঙ্গে একমত নয় সব দেশ। বর্তমানে ব্রাজিল G20-র উন্নত আর উন্নয়নশীল দেশগুলোর সভাপতিত্ব করছে। এই গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে উপায় খুঁজছে কিভাবে অতি ধনীদের ওপর কর হার বাড়ানো যায়। গ্যাব্রিয়েল জুকম্যান বলেন, 10 বছর আগেও এটা কাল্পনিক ছিল যে বহুজাতিক প্রতিষ্ঠান আর ধনী ব্যক্তিদের ওপর অতিরিক্ত কর আরোপ করা যায়, কিন্তু বর্তমানে এই প্রতিবেদনের প্রস্তাবের পক্ষে সমর্থন দিচ্ছে 130 দেশ। প্রতিবেদন বলছে কোটিপতিরা সম্পত্তির ওপর মাত্র 0.3% কর দেন, যা কর্মীদের তুলনায় অনেক কম। 1987 থেকে 2024 সালের মধ্যে শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের সম্পদ বেড়েছে 7%। বিশ্বব্যাপী কোটিপতিদের মোট সম্পদ 3% থেকে বেড়েছে 14%। গবেষণা অনুযায়ী ধনী ব্যক্তিদের ওপর আয়কর বাড়িয়ে দিলে তারা সম্পত্তির 2% কর দিবে। যুক্তরাষ্ট্র এর মধ্যেই বিশ্বব্যাপী সম্পত্তির ওপর কর দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাজেট প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অতি ধনী ব্যক্তিদের ওপর কর আরোপ জুকম্যানের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোটিপতিদের সম্পদের হিসেব নেওয়া সহজ, কারণ বেশিরভাগই শেয়ার বাজারে থাকে। সেক্ষেত্রে সব দেশ অনুমোদন না দিলেও কর ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে অংশ না নেওয়া দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করা হতে পারে। আগামী মাসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে এই প্রস্তাব নিয়ে। অক্সফাম বলছে, অতি ধনী ব্যক্তিদের ওপর কর আরোপের সিদ্ধান্তে সহমত প্রকাশ করা উচিত সব G20 সদস্য দেশগুলোর। জুকম্যান জানান, যাদের $10 কোটি সম্পত্তি আছে তাদের কাছ থেকে কর নিলে বছরে $10,000 থেকে $14,000 কোটি অতিরিক্ত তহবিল পাওয়া যাবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।